সিরিয়ায় তুরস্কপন্থী বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্ব রাজনীতিতে আলোচিত বিষয় নয়া অটোমান সাম্রাজ্য। আর এটা হওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। বেশ কয়েক বছর ধরেই দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের অটোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন প্রসঙ্গে খোলাখুলি কথা বলে আসছেন। ইস্তাম্বুলের বিশ্বখ্যাত জাদুঘর আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করাকে এ যাত্রায় গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হয়। কামাল আতাতুর্কের সিদ্ধান্ত পাল্টে দিয়ে ৮৫ বছর পর ২০২০ সালের ২৪ জুলাই রিসেপ তাইয়েপ এরদোগান এ সিদ্ধান্ত নেন। অটোমান শাসক ফাতিহ সুলতান মেহমতের সময় থেকে প্রায় ৫০০ বছর ধরে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর প্রায় ৫০০ বছর পর তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তাফা কামাল আতাতুর্ক ১৯২০ সালে এটিকে জাদুঘরে পরিণত করেন। তবে কট্টর সেকুলার আতাতুর্কের এই সিদ্ধান্ত ইসলামপন্থীরা কোনোদিনই মেনে নেননি। একে ফের মসজিদে রূপান্তর করার পক্ষে লোকেরা বলছেন এর মধ্য দিয়ে উসমানীয় খেলাফতের সঠিক ইতিহাস প্রতিফলিত হচ্ছে। অটোমান সাম্রাজ্য হিসেবে পরিচিত এই উসমানীয় খেলাফতেরই উত্তরসূরি হচ্ছে তুরস্ক প্রজাতন্ত্র, যার অন্যতম কাণ্ডারি হালের রিসেপ তাইয়েপ এরদোগান। আরব বসন্ত চলাকালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি টালমাটাল হয়ে পড়লে তখন অনেকেই অভিযোগ করেছিলেন যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক সংঘাতে জুয়া খেলছেন এরদোগান। নানা ইস্যুতে স্বাধীন ও বেপরোয়া পদক্ষেপ নিয়েছেন তিনি। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব, আরব আমিরাত ও মিশরের সঙ্গেও তুরস্কের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। এ সময় নিজের চারপাশে অসংখ্য শত্রু বানিয়ে ফেলেছিলেন তিনি, যার ফলে তাকে ২০১৬ এর জুলাইয়ে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান চেষ্টার মুখোমুখি হতে হয়। তবে শক্ত হাতে বিরোধীদের দমন করে গত এক যুগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যখনই কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পূর্ণ সদ্ব্যবহার করেছেন এরদোগান। ২০১২ সালে সিরিয়ায় আসাদ সরকারের উৎখাতে গৃহযুদ্ধ শুরু হলে কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে দেশটির ইসলামপন্থী বিদ্রোহীদের যোদ্ধা, অস্ত্র ও রসদের যোগান দেয় তুরস্ক। গৃহযুদ্ধের শুরুতে দেশটির অধিকাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। তবে সে যাত্রায় ইরান, হেজবুল্লাহ ও রাশিয়ার সমর্থনে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কোণঠাসা করতে সক্ষম হন বাশার আল আসাদ। তখন সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে না পারলেও বসে থাকেননি এরদোগান। ২০২০ সালে লিবিয়ায় কোণঠাসা হয়ে পড়া জাতিসংঘ সমর্থিত জিএনএ গভর্নমেন্ট অব ন্যাশনাল আর্ট সরকারের পক্ষে এরদোগান সেনা ও ভাড়াটে যোদ্ধা পাঠালে দ্রুতই গৃহযুদ্ধের মোড় ঘুরে যায়। লিবিয়ার মাটিতে একাধিক সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে দেশটির রাজনীতি ও অর্থনীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তুরস্ক। আফ্রিকা, পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি স্থাপন ও অনুগত বা বন্ধুভাবাপন্ন সরকার প্রতিষ্ঠায় তৎপর তুরস্ক। তবে তুরস্কের সাম্রাজ্য বিস্তারে সবচেয়ে বড় পদক্ষেপ হল সিরিয়ায় আসাদ সরকারের পতন। এর মধ্য দিয়ে এরদোগান এক ঢিলে বহু পাখি শিকার করেছেন। ইরানকে সিরিয়ার রঙ্গমঞ্চ থেকে সরিয়ে দিয়েছেন, সিরিয়ার প্রকৃত অভিভাবক হিসেবে রাশিয়ার জায়গা দখল করেছেন। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিংমেকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে তুরস্ক। গত ১৮ ডিসেম্বর দেশটির বিজ্ঞানী ও শিক্ষাবিদদের এক সম্মেলনে এরদোগান বেশ জোর দিয়েই ঘোষণা করেন তুরস্ককে তার বর্তমান ৭,৮২,০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ডে আবদ্ধ রাখা যাবে না। দেশটির জন্য ইতিহাস মনোনীত একটি মিশন রয়েছে। তিনি বলেন, কিছু মানুষ তা উপলব্ধি করতে পারে না। লিবিয়ায় বা সোমালিয়ায় আমরা যা করছি তা তারা উপলব্ধি করতে পারে না। তারা আমাদের লক্ষ্য সম্পর্কে অবগত নয়। দেশটিকে গৌরবময় পথে চালিত করতে সবাইকে এ লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করার আহ্বান জানান এরদোগান। পূর্ব ইউরোপ, বলকান, ককেশাস, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যে বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য। ১৯২২ সালে সেই সাম্রাজ্যের বিলুপ্তির পর মাত্র ১০০ বছরের বিরতিতে শুধু মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপীয় অঞ্চল ছাড়া অন্য সব অঞ্চলেই সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে তুরস্ক। বর্তমানে আলবেনিয়া, কসোভো, সাইপ্রাস, আজারবাইজান, ইরাক, সিরিয়া, কাতার, লিবিয়া ও সোমালিয়ায় সেনা ছাউনি ছাড়াও ইউরোপিয়ান ও জাতিসংঘ শান্তি মিশনে বসনিয়া হার্জেগোভিনা, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, কঙ্গো, লেবানন ও মালিতে
তুরস্কের সেনা মিশন রয়েছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক ও বাণিজ্যিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গত 2 যুগে দারুণ সফলতা দেখিয়েছে তুরস্ক। তাই একথা বলাই যায়, এরদোগানের অটোমান সাম্রাজ্য পুনরুজ্জীবনের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে।